আমরা বিভিন্ন সময় লক্ষ্য করেছি যে হসপিটালে কোনো রুগী মারা গেলে অনেক সময় রুগীর অ্যাটেন্ডেন্টরা বা আত্মীয়-স্বজনরা হসপিটালের উপরে চড়াও হন। তারা হসপিটালের যে ফিজ সেটা দিতে চান না, বিল যেটা হয় সেটা দিতে চান না। অনেক সময় ভাঙচুরও করা হচ্ছে। অতীতে এইসব ঘটনা আমরা দেখেছি এবং সেগুলো চিকিৎসা কার্যক্রম চলতে পারে না। একটা হসপিটাল, একটা চিকিৎসালয় চলতে পারে না। যাই হোক, সেই প্রসঙ্গে না যাই, অনেক সময় তৃতীয় মাত্রা এগুলো নিয়ে আলোচনা হচ্ছে। তো এই বাচ্চাটি মারা যাবার পরে তার আত্মীয় স্বজনরা হসপিটাল কর্তৃপক্ষকে বিল যেটা হচ্ছে সেটা কমাবার জন্য অনুরোধ করলেন এবং যতদূর আমি জানলাম যে অর্ধেক বিল তারা কমিয়ে দিয়েছে। অনেক সময় সেটা হসপিটাল করে কেউ মারা গেলে আলোচনা করবার মাঝখানেই রোগীর অ্যাটেন্ডেন্টরা একটা ফোন এনে ধরিয়ে দিলেন হসপিটালের ডিরেক্টরকে এবং সেই ফোনটি একজন বহুল আলোচিত সমন্বয়কের, যিনি ইতিমধ্যেই এই রাজনৈতিক নেতায় পরিণত হয়েছেন, একটি রাজনৈতিক দলের নেতৃত্ব আছেন, নতুন রাজনৈতিক দলের। তিনি ফোন করে খুব ধমক ধমক দিচ্ছেন, এদের থেকে কোনো টাকা নেওয়া যাবে না, বিল নেওয়া যাবে না। ডিরেক্টর বলছেন যে আপনি এইভাবে কথা বলছেন কেন? আমরা তো নিয়মের মধ্যে থেকে যেটা সম্ভব, এবং আমরা হসপিটাল চালাবো কিভাবে, ডক্টরসদের এই যে বেতন ভাতা, স্টাফদের সেটা কিভাবে দেখব, ঔষধের পয়সা কোথেকে দেবো, এগুলো বলবার টলবার পরে ওই নেতা বা সমন্বয়ক, অত্যন্ত পরিচিত মুখ, তিনি বলছেন আমার সঙ্গে 5 তারিখের পরে এভাবে কথা বলছেন কেন? আমার কথা শুনবেন, আমার কথা চলবে, না হলে আপনার হসপিটালকে ভেঙে ফেলা হবে, উড়িয়ে দেওয়া হবে, ব্লা ব্লা ব্লা, আমি এখনই লোকজন পাঠাচ্ছি। এরপরে ওখানে একজন সামরিক কর্মকর্তা ওই হসপিটালে কাজ করেন, ডিরেক্টর সেই সামরিক কর্মকর্তাকে, রিটায়ার্ড সম্ভবত, তাকে ধরিয়ে দিলেন ফোনটা এবং ওই সমন্বয়ক বা ওই রাজনীতিক এখন তার সঙ্গে ওই একই সুরে, ধমকের সুরে কথা বললেন এবং এরকম একটা উত্তপ্ত পরিস্থিতি। পুরো হসপিটাল কর্তৃপক্ষ, চিকিৎসকরা, নার্সেসরা একটা নার্ভাসনেসের মধ্যে পড়ে গেলেন। মোটেই কাঙ্ক্ষিত নয়। এই যে মব জাস্টিস, এই যে অ্যাটিটিউড, অ্যাপ্রোচ, এগুলো অ্যাকসেপ্টেবল নয়। শেষ পর্যন্ত অবশ্য পরিস্থিতি কোনোভাবে হসপিটাল কর্তৃপক্ষ রোগীর স্বজনদের সঙ্গে কথা বলে ফয়সালা করেছেন, যেটুকু তারা ছাড় দিতে পেরেছেন দিয়েছেন, বাকিটা। তো এর মাঝখানে যে ঘটনাটি ঘটলো, আমি যতদূর শুনেছি যে হসপিটাল কর্তৃপক্ষ বিভিন্ন সংবাদ মাধ্যমের সঙ্গে যোগাযোগ করেছেন, যদিও আমরা জানি আমাদের সংবাদ মাধ্যমগুলো এখন তো আসলে ওই নেতাদের, ওই সমন্বয়কদের, ওই অ্যাডভাইজারদের, ওই রাজনৈতিক দলকে প্রমোট করবার কাজেই ব্যস্ত। কেন সেটা করছেন সেটা তারাই জানেন। কতটা যৌক্তিকভাবে করছেন, কতটা নিজেদেরকে রক্ষা করবার জন্য করছেন, একেবারে প্রধান সারির গুরুত্বপূর্ণ সংবাদপত্রগুলো এটা করছেন। অন্য সময় তারা এটা করবেন কিনা, অন্যান্য রাজনৈতিক দল তারাই কাভারেজ দেন কিনা, সেটা একটা বিবেচনা তারা বিকে রাখে। তো বাংলাদেশের রাজনীতি নষ্ট করবার ক্ষেত্রে আমাদের সংবাদ মাধ্যমের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। তো এই যে সমন্বয়ক যার কথা আমি বলছিলাম, বা যাদের কথা আমি এর আগেও বলেছি, অনেক তথ্য প্রমাণের কথা আমি বলেছি, এরা এগুলো করছে এবং এগুলো করে আসলে নতুন রাজনৈতিক দল করতে গিয়ে তারা যে সুবিধা করতে পারে, আদায় করতে পারবে না, এগুলো তার লক্ষণ। তাদের বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে এক ধরনের সমস্যা তৈরি হয়েছে এবং যাকে নিয়ে বলা হচ্ছে তাকে নিয়ে কিন্তু এর আগেও তার বিরুদ্ধে কথাবার্তা বিভিন্ন জায়গায় ছড়িয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যম, এমনকি মেইন স্ট্রিম মিডিয়া। তো কোনো টেলিভিশন স্টেশনে গিয়ে একই কাজ করা, কোনো একজন বড় শিল্পপতির অফিসে গিয়ে একই ধরনের ঘটনা করা এবং পরে সেগুলোকে নানাভাবে কাভার করার একটা চেষ্টা। সো এই অবস্থার পরিত্রাণ আমরা চাই এবং সেটা আসলে সরকারকে নিশ্চিত করতে হবে। অন্য আরেকটা বিষয় আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে সাম্প্রতিক সময়ে রংপুর মহানগরের মুখপাত্র নাহিদ হাসান, নামটা পত্রপত্রিকায় এসে আমি সে কারণে উল্লেখ করলাম, আগের যাকে নিয়ে আলোচনা করলাম তার নামটা আমি উচ্চারণ করলাম না, কিন্তু অনেকে হয়তো বুঝবেন, ইচ্ছা করি আমি উচ্চারণ করলাম না। সো মুখপাত্র রংপুরের এই নাহিদ হাসান খন্দকারের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ উঠেছে। ভিডিওতে নাহিদকে পার্ক এবং বালু উত্তোলন সংক্রান্ত বিষয়ে কথা বলতে শোনা যায়।
অভিযোগ অনুযায়ী তিনি পার্ক পরিচালকের কাছ থেকে 1 লক্ষ টাকা দাবি করেন এবং প্রশাসনের ভয় দেখান। তবে নাহিদ এই অভিযোগ অস্বীকার করে জানান এটি রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ। সংগঠন থেকে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে এবং তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। রংপুরের পুলিশ সুপার বিভিন্ন সংবাদ মাধ্যমকে জানিয়েছেন যে কানাডা প্রবাসী এক ব্যক্তি ইকো পার্ক নির্মাণে চাঁদাবাজির অভিযোগ এনেছে।